এই ভিডিওটি স্পন্সর করেছে অরোরা বুকস। আপনারা তাদের কাছ থেকে যে কোনো ধরনের বই পেয়ে যাবেন, ফিকশন, নন ফিকশন, একাডেমিক সহ ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো ধরনের বই তাদের কাছে আছে। তারা অনেক কম সময়ে ঢাকা এবং ঢাকার বাইরে পৌঁছে দিয়ে থাকে। সো আপনাদের যদি কোনো বই লাগে তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি গিয়ে অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আর্থিক বিবরণী নিয়ে কথা বলবো। আর্থিক বিবরণী হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল আউটপুট, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের ইনপুট ব্যাখ্যা করেছি লেনদেন। এই লেনদেন একসময় প্রক্রিয়াকরণ করতে করতে দিন শেষে আমাদের কাছে যে বিবরণীগুলো নিয়ে আসে সেটি হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কি? আর্থিক বিবরণী হচ্ছে একটি হিসাবকাল শেষে পুরো একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা। আর্থিক ফলাফল বলতে বুঝাচ্ছি লাভ এবং ক্ষতি। লাভ ক্ষতি বের করে কিভাবে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো বিশ্লেষণ করে। এবং আর্থিক অবস্থা বলতে বুঝাচ্ছি বছর শেষে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের অবস্থা বোঝার জন্য। আর্থিক বিবরণীতে আমরা 4টি বিবরণী প্রস্তুত করে থাকি। এক নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে আমরা মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো, কিংবা আমরা যদি নামিক হিসাব বা অস্থায়ী হিসাবের কথা মনে থাকে, আমরা অস্থায়ী হিসাবগুলোকে কাজে লাগিয়ে নেট লাভ বের করি। নেট লাভ বের করার আগে আমাদেরকে কয়েকটি প্রসেসে বের করা লাগে, সেটা আমরা কিছুক্ষণ পরে ছক আকারে দেখাবো। 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা মালিক কর্তৃক প্রদত্ত মূলধন এবং নেট লাভ উত্তোলনকে সমন্বয় করে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি। আর্থিক অবস্থার বিবরণী কিংবা উদ্ধৃতপত্রতে আমরা একটি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার সম্পদ, যেমন চলতি সম্পদ, স্থায়ী সম্পদ এবং অন্যান্য সম্পদ, বিনিয়োগ এবং স্বল্পমেয়াদী বা দায়, দীর্ঘমেয়াদী দায় এবং এই মালিকানা সত্ত্ব বিবরণীর রেজাল্ট সমাপনী মালিকানা সত্ত্ব দেখাই। নগদ প্রবাহ বিবরণীতে আমরা 3 পার্টে করে থাকি। নগদ প্রবাহ বিবরণীতে আমরা দেখাই যে কোন কোন জায়গা থেকে নগদ আন্তঃপ্রবাহ ঘটেছে এবং কোন কোন দিকে নগদ বহিঃপ্রবাহ ঘটেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি আমরা আর্থিক বিবরণীতে 4টি বিবরণী প্রস্তুত করে থাকি। এখন আমরা প্রত্যেকটি বিবরণী সম্পর্কে আলাদা আলাদা বিস্তারিত জানবো। বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে আমরা মুনাফা জাতীয় আয় এবং ব্যয় সমূহকে হিসাবভুক্ত করে নেট লাভ বের করার চেষ্টা করি। বিশদ আয় বিবরণী 2 ভাবে বের করা যায়। একটি হচ্ছে বহুধাপ বিশিষ্ট বিবরণী এবং অন্যটি হচ্ছে একধাপ বিশিষ্ট বিবরণী। একধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীতে আমরা শুধু আয় সমূহ যোগ করে সেখান থেকে ব্যয় সমূহ বাদ দিয়ে দিলে যেটা বের হয় সেটাই নেট মুনাফা। কিন্তু বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে শুরুতে আমাদেরকে নেট বিক্রয় বের করতে হয়। নেট বিক্রয় আমরা কিভাবে বের করব? আমরা সবাই কম বেশি পরিচিত যে আমরা বিক্রয়ের সাথে অলিখিত ধারে এবং চেকে যত প্রকারের বিক্রয় আছে সবগুলো যোগ করি এবং যতভাবে বিক্রয় কমে যেতে পারে, যেমন বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, বিক্রয় রেয়াত এবং বিক্রয় ভ্যাট, এগুলো বাদ দেওয়ার পরে যে নেট ব্যালেন্স পাই সেটা হচ্ছে নেট বিক্রয়। নেট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ বের করি। আমরা বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে একটা জিনিস জেনে থাকি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদেরকে আরেকটা প্রসেস বের করা লাগে, যেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ বাদ সমাপনী মজুত পণ্য। অর্থাৎ নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় এখানে একবার ক্যালকুলেশন করে নেট বিক্রয় বের করা লাগবে, এখানে একবার ক্যালকুলেশন করে বিক্রিত পণ্যের ব্যয় বের করা লাগবে। তারপর নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ বের হয়। এটা হচ্ছে বিশদ আয় বিবরণীর প্রথম ধাপ। এই মোট লাভ থেকে পরিচালন ব্যয় যদি বাদ দেই তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। এখন প্রশ্ন হতে পারে পরিচালন ব্যয় কি? আমরা সবাই জানি একটি ব্যবসা পরিচালনার জন্য যে ব্যয়গুলো হয়ে থাকে, যেমন বেতন, বিজ্ঞাপন, ভাড়া ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যয়, যেগুলো হচ্ছে মোট লাভ থেকে বাদ দিলে যেটা বের হয় সেটাই হচ্ছে পরিচালন মুনাফা। এই পরিচালনের মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করি এবং অপরিচালন ব্যয় বাদ দিই, তারপর যেটা পাই সেটা হচ্ছে নেট মুনাফা। অন্যান্য আয় বলতে বুঝাচ্ছি একটি প্রতিষ্ঠানের প্রধান আয় থাকে বিক্রয় কিংবা সেবায়। বিক্রয় কিংবা সেবায় ছাড়া যে আয়গুলো থাকে সেগুলোকে আমরা অন্যান্য আয় বলে ক্লাসিফাই করছি। এবং অপরিচালন ব্যয় বলতে বুঝাচ্ছি পরিচালনা ব্যয় হচ্ছে যেগুলো ব্যবসা পরিচালনার জন্য খরচ হয়, কিন্তু অপরিচালন ব্যয় হচ্ছে যেগুলো ব্যবসা পরিচালনার বাহিরে অন্যান্য কাজে খরচ হয়। এবং
পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে অপরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা তৃতীয় ধাপে নেট মুনাফা বের করি। অর্থাৎ আমরা বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীতে 3টি পর্বে করে থাকি। প্রথম পর্বে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা বের করি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা বের করি এবং পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে অপরিচালন ব্যয় বিয়োগ দিয়ে নেট মুনাফা বের করি। এটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। আর যদি এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী হতো, সাধারণত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করতে হয়, যেমন বিউটি পার্লার কিংবা এই টাইপের বিজ্ঞাপন এজেন্সি ইত্যাদি। এগুলোর ক্ষেত্রে আমরা মোট আয়গুলো সবগুলো যোগ করে যেই ব্যালেন্স পাই সেটা হচ্ছে মোট আয়, সেখান থেকে ব্যয়গুলো যোগ করে যেই ব্যালেন্স পাই সেটা বাদ দেওয়ার পরে যেটা পাই সেটা হচ্ছে নেট মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর চক এবং মালিকানা সত্ত্ব নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করব। মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা মূলত নিট মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকানা সত্ত্বের সমাপনী ব্যালেন্স নির্ণয় করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা যেই উপাদানগুলো এনে থাকি, যদি তোমাদের মনে থেকে থাকে, আমরা হিসাব সমীকরণে মালিকানা সত্ত্ব সমান লিখেছিলাম মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তার মানে এখানেও আমরা সেই কাজটাই করব, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে নিট লাভ বা নিট ক্ষতি এটা হচ্ছে বিশদ আয় বিবরণী থেকে পাই। আমরা আগেই ব্যাখ্যা করেছি বিশদ আয় বিবরণীতে আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোকে ব্যবহার করে একটা নিট লাভ কিংবা একটা নিট ক্ষতি বের করি। এই নিট লাভ বা নিট ক্ষতি আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে শুরুতে প্রারম্ভিক মূলধন যেটা দেয়া থাকে সেটা লিখি এবং এর সাথে যতগুলো উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি সম্ভব অর্থাৎ অতিরিক্ত মূলধন কিংবা মূলধনের সুদ এগুলো যোগ করি। তার সাথে নেট লাভ, যদি আমাদের বিশদ আয় বিবরণী থেকে আমরা নেট লাভ পাই সেটা যোগ করি, কারণ সেটা হচ্ছে মূলধনকে বৃদ্ধি করে। অন্যদিকে যদি বিশদ আয় বিবরণী থেকে নিট ক্ষতি বের হয় সেটা এখানে বাদ দেয়, কারণ হচ্ছে এটা মূলধনকে হ্রাস করে। এবং দিন শেষে উত্তোলন বিয়োগ করি। উত্তোলন কেন বিয়োগ করি? উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আমরা গত লেকচারে জেনেছি ব্যবসায় সত্তা ধারণা অনুসারে মালিক এবং ব্যবসায় পৃথক সত্তা। মালিক এবং ব্যবসায় পৃথক সত্তা, ফলে ব্যবসায় সত্তা ধারণা অনুযায়ী মালিক যদি ব্যবসা থেকে কোনো নগদ বা পণ্য উত্তোলন করে সেটা আমরা মূলধন থেকে বাদ দিয়ে দেখাই। এই জন্যই আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে উত্তোলনকে বাদ দিয়ে দেখিয়েছি। এবং প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ যোগ করে যে ব্যালেন্স হয় তার সাথে নেট লাভ বা ক্ষতি যোগ বিয়োগ করি, তার থেকে উত্তোলন বাদ দেওয়ার পরে যে সমাপনী ব্যালেন্স পাই সেটাই হচ্ছে সমাপনী মূলধন বা সমাপনী মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী দেখব। আর্থিক অবস্থার বিবরণীর আগের নাম ছিল উদ্ধৃতপত্র। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মূলত আর্থিক অবস্থা দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আর্থিক অবস্থা বলতে বোঝায় সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব সমূহ, অর্থাৎ স্থায়ী হিসাব সমূহকে দেখানোর চেষ্টা করি। এক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মোট সম্পদ বের করি এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব বের করি। আমরা জানি হিসাব সমীকরণ মতে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সমান হবে। মোট সম্পদ বের করার প্রসেস হচ্ছে আমরা স্থায়ী সম্পদ গুলো যোগ করি। আমরা জানি স্থায়ী সম্পদ কি? আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি ইত্যাদি। এই সম্পদগুলো থেকে আমরা অবচয় বাদ দিয়ে, বিভিন্ন ধরনের খরচপাতি বাদ দিয়ে যোগ বিয়োগ করে দিন শেষে যেই নেট ব্যালেন্স হবে তার যোগফল এখানে আসবে, অর্থাৎ নেট স্থায়ী সম্পদ। একইভাবে চলতি সম্পদ সমূহ, আমরা জানি চলতি সম্পদ হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব ইত্যাদি। এগুলো হচ্ছে সবগুলো যোগ করে এখানে আসবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পদের মধ্যে আসবে এবং অন্যান্য সম্পদের মধ্যে থাকে আমরা জানি বিলম্বিত বিজ্ঞাপন এবং অব্যবহৃত মণিহারি ইত্যাদি। তারপর এই চারটি অপশন স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগ এবং অন্যান্য সম্পদ যোগ করলে যে ব্যালেন্সটা পাই সেটা হচ্ছে মোট সম্পদ। এবং অন্যদিকে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত আমরা জানি কোথেকে পাই? আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে যেই ব্যালেন্সটা পাই সেটাই হচ্ছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত। সেটার সাথে আমরা যেটা যোগ করি চলতি দায় কিংবা স্বল্পমেয়াদী দায়গুলো যোগ করি এবং দীর্ঘমেয়াদী দায়গুলো যোগ করি। এই দুটো মিলে হয় মোট দায়, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তার মানে দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে মোট দায় ও মালিকানা সত্ত্ব হয়। এবং এই মোট দায় ও মালিকানা সত্ত্ব এবং এই মোট সম্পদ এই দুটো সমান হয়। কিভাবে সমান হয়? আমরা জানি এই দুটো হিসাব সমীকরণ মতে সমান হয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চলতি দায় হচ্ছে আমরা জানি যেগুলো খুব কম সময়ের জন্য, যেমন প্রদেয় হিসাব, পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া বেতন বা বকেয়া ভাড়া ইত্যাদি। এবং দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণ জাতীয় এবং ঋণপত্র ইস্যু জাতীয় দায়গুলো। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে জানবো। নগদ প্রবাহ বিবরণীতে তিন ধরনের নগদ প্রবাহ আসে, যথা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ,
অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমরা সবাই কম বেশি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ সম্পর্কে জানি। নগদ প্রবাহের দুটো প্রবাহ, একটা হচ্ছে আন্তঃপ্রবাহ যেটা ব্যবসায় নগদ টাকা আসে, আর আরেকটি হচ্ছে নগদ বহিঃপ্রবাহ অর্থাৎ যেভাবে ব্যবসায় থেকে নগদ যায়। আমরা জানি বিক্রয় সেবা এগুলো দ্বারা ব্যবসায় নগদ প্রবাহ আন্তঃপ্রবাহ হয় এবং ক্রয় বেতন বিজ্ঞাপন এগুলো দিয়ে নগদ বহিঃপ্রবাহ ঘটে। আর অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বলতে আমরা বুঝাই মালিক কর্তৃক ব্যবসায় মূলধন আনয়ন এবং মালিক কর্তৃক ব্যবসায় উত্তোলন। অর্থাৎ অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহে আন্তঃপ্রবাহ হয় মালিক কর্তৃক মূলধন বিনিয়োগ করলে এবং মালিক কর্তৃক উত্তোলন করলে বহিঃপ্রবাহ ঘটে। আমরা জানি কোনো প্রকার স্থায়ী সম্পত্তি ক্রয় করলে কিংবা অন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয় করলে সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ হয়। তারপর এই তিনটি নগদ প্রবাহ যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট নগদ বৃদ্ধি বা হ্রাস। অর্থাৎ এই হিসাবকালে টোটাল নগদ বাড়ছে কি কমেছে। যদি যে টাকাটা বাড়বে ধরে নিলাম এখানে বেড়েছে, এই তিনটি পজিটিভ ব্যালেন্স যোগ করলাম, নেট নগদ বেড়েছে, তার সাথে আমরা প্রারম্ভিক নগদ জের যোগ করবো। প্রারম্ভিক নগদ জের যোগ করলে কি বের হবে? আমাদের কাছে সমাপনী হাতে নগদ কত সেটা বের হবে। এই সমাপনী হাতে নগদ বের করার জন্যই আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আর্থিক বিবরণী সম্পর্কিত সকল সমস্যার সমাধান এখানে পেয়ে গেছো। আর আর্থিক বিবরণী সম্পর্কিত কোনো ম্যাথমেটিক্যাল সমস্যা আসে না, বেশিরভাগই থিওরিটিক্যাল সমস্যা আসে। যেমন এরকম আসতে পারে যে হচ্ছে নিচের কোনটি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের উদাহরণ, বা নিচের কোনটি চলতি সম্পত্তির উদাহরণ, বা নিচের কোনটি স্থায়ী সম্পত্তির উদাহরণ, কিংবা একটা সম্পত্তি দিয়ে বলবে এটা নিচের কোন ধরনের সম্পত্তি। ফলে তোমাদের এই অধ্যায়টা থিওরিটিক্যালি ভালো করে পড়লে তোমরা প্রশ্ন কমন পাবে। এখান থেকে খুব বেশি ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে না। আর যেটুকু ম্যাথমেটিক্যাল প্রশ্ন এসে থাকে সেগুলো আমরা পরবর্তী অধ্যায়ে অর্থাৎ মুনাফার হার নির্ণয় চ্যাপ্টারে ভালো করে সমাধান করে দেখাবো। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।